আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল এটার চতুর্থ লেকচার শুরু করতে যাচ্ছি। তো আজকে শুরুতেই আসবে তোমাদের ভরবেগ, বাট আমরা ভরবেগ নিয়ে কিন্তু এর আগে আলোচনা করে আসছি, কেন এর আগে আলোচনা আমরা করে আসছি। মনে পড়ে যে নিউটনের দ্বিতীয় সূত্র যে শিখলাম, যেখানে দেখো বলের যে ফর্মুলা বের করলাম, ওইখানে ভরবেগ নিয়ে আমাদের আগে থেকে আলোচনা করে আসতে হয়েছিল। তাও তোমাদের সুবিধার্থে আমি যদি আরেকটু মনে করে দিই যে ভরবেগ যেটাকে হচ্ছে আমরা পি এর সাহায্যে প্রকাশ করে থাকি, এটা হচ্ছে ওই কোন বস্তুর ভর আর তার বেগের গুণফল। বেসিক্যালি ভরবেগ একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি এটাকে আমরা এভাবে ভেক্টর ফরম্যাটে লিখে থাকি। ভেক্টর রাশি বলতে এটার মানও আছে, দিকও আছে। দিকটা হচ্ছে কি, বেগ যেদিকে ক্রিয়া করতেছে ভরবেগের দিক সেদিকে। ভরবেগের দিক কোন দিকে? বেগ যেদিকে ক্রিয়া করে। তোমরা এর একক জানো, তোমরা কি জানো? এর একক জানো। এর একক হচ্ছে, দেখো ভরের একক কি কেজি, আর বেগের একক কি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তোমরা এটার মাত্রাটাও তাহলে কি বের করতে পারবা। মাত্রা নিয়ে কিন্তু এর আগে একদম গতি চ্যাপ্টারে আমি তোমাদের শিখে আসছি যে কিভাবে কি করতে হয়। তো এই মাত্রাটা তোমরা বের করে দেখাই দিবা, যেটা তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে। আর আবার বলে রাখি, দ্বিতীয় সূত্রে আমরা ভরবেগের পরিবর্তন এই সকল কিছু নিয়ে আলোচনা আমরা করে আসছি। তো তোমরা ভরবেগ নিয়ে একটু হলেও জানো। তো আজকে শুরুতে ছোট একটা অঙ্ক করে নেবো। আগে ছোট একটা অঙ্ক করে নেবো, যে কি বলা হচ্ছে অঙ্কটাতে। এখানে বলা হচ্ছে যে তুমি একটি টেনিস বল এত বেগে একটা দেওয়ালে ছুঁড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে আসে। অর্থাৎ দেখো সিনারিওটা, আমাদের কাছে একটা দেওয়াল আছে। এই দেওয়ালে হচ্ছে আমরা একটা টেনিস বলকে ছুঁড়ে দেব। ঠিক আছে, কত বেগে? ধরো হচ্ছে একটা নির্দিষ্ট বেগ, এটাকে আমি ইউ লিখলাম। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে কি করলাম? ছুঁড়ে দিলাম। তো দেয়ালে কি হবে? সে কিন্তু ধাক্কা খেয়ে আবার ফেরত আসবে, তাই না? তো এখানে যেহেতু আমি এই বেগে ছুঁড়ে দিচ্ছি, তার মানে বোঝানো হচ্ছে এটা দেওয়ালে ধাক্কা খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটা সমবেগে যাবে। এটা কিভাবে যাবে? দেয়ালে ধাক্কা লাগার আগ মুহূর্ত পর্যন্ত এটা সমবেগে যাবে। তাই যে যাচ্ছে 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 যাচ্ছে, এই যে দেয়ালে কি হলো? ধাক্কা লাগলো। দেয়ালে কি হলো? ধাক্কা লাগলো। ধাক্কা লাগে এরপর কি বলটা কি ফেরত আসে না? এখন বলতেছে ফেরত আসবে কিভাবে? একই দ্রুতিতে। একই দ্রুতিতে। এখানে দেখছো একই বেগ বলে নাই, কারণ আছে একই দ্রুতিতে। এই দেখো এই ভি, এটা ফেরত আসবে কততে? 10 মিটার পার সেকেন্ড। মান সমান দ্রুতি, মনে আছে? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। এখানে যদি বলতো একই বেগ, বেগ একই হওয়ার শর্ত হচ্ছে মানও সমান হতে হয়, দিকও সমান হতে হয়। এই যে তুমি যে বস্তুটাকে এই বেগে দেখো, যে বেগে, এখানে কিন্তু বেগ কথাটা বলা হয়েছে। এই যে এই বেগে দেয়ালে ফিক্কা মারছো 10 মিটার পার সেকেন্ড বেগে, যদি প্রশ্ন বলতো যে একই বেগে এখন আবার যাবে, তার মানে 10 মিটার পার সেকেন্ড বেগে এখন তাকে এইদিকেই যেতে হইতো দেয়ালটা ছিদ্র করে। বাট নর্মালি এমন হয় না। নর্মালি এমন হয় না। সে দেয়ালে ধাক্কা খেয়ে ফেরত আসে। ফেরত আসার সময় কম বেগও হইতে পারে, বুঝতে পারছো? বাট এখানে বলছে যে না, একই হবে। এখানে একই বেগ বলে নাই, বলছে কি দ্রুতি। কারণ বেগ বললে এখানে দিকটা একই হয়ে যেতে হতো। বাট দেখো ও ফেরত আসে তো উল্টা দিকে, ফেরত আসে কি উল্টা দিকে। এখন বলতেছে যে বলটার ভর হচ্ছে 100 গ্রাম। যে বলটা নিয়ে আমরা আলোচনা করতেছি তার ভর হচ্ছে 100 গ্রাম। তো আমরা এগুলো নরমালি কি বলতো এসআই এককে করে থাকি, তো ভরটাকে আমরা কেজিতে নিয়ে যাই আগে, তাই না? এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, 100 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, তাহলে এটা কিলোগ্রাম বা কেজিতে চলে যায়। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে বলতো? এটা হয়ে যাবে 0.1 কেজি। 0.1 কেজি। আচ্ছা, প্রশ্ন এখন চাচ্ছে যে বলটার ভর এত হলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন কত? ঠিক আছে, তো দেখো জিনিসটা কিন্তু সিম্পল, যে ভরবেগের পরিবর্তন তুমি কিভাবে করবে জানো? একদম বাচ্চাদের মতন করবা। ভরবেগের পরিবর্তন, দেখো দেয়ালে ধাক্কা খাওয়ার আগেও একটা বেগে গতিশীল, এখন একটা ভরবেগ আছে। গতিশীল মানে কি? ভরবেগ আছে, তাই না? এর আগে আমি শিখেছি। আচ্ছা, গতিশীল মানেই ভরবেগ আছে। ধাক্কা খাওয়ার পরে ও আবার আরেকটা মানে একটা বেগ মানে একটা দ্রুতিতে ফেরত আসতেছে। তো ধাক্কা খাওয়ার পরে আরেকটা ভরবেগ আছে। ঠিক আছে, ধাক্কা খাওয়ার আগে একটা, ধাক্কা খাওয়ার পরে একটা। তো একটা হচ্ছে আদি ভরবেগ আর একটা হচ্ছে শেষ ভরবেগ। তো ভরবেগে যখন পরিবর্তন যাবে তুমি তখন এই কাজটা করবা যে আচ্ছা এটা হবে শেষ ভরবেগ
মাইনাস আদি ভরবেগ, ঠিক আছে, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তো আমি তো এখানে মেইন লাইন লিখতেছি, তো মেইনলি সলিউশনটা আসলে এখান থেকে শুরু হচ্ছে। এখানে তুমি আগে ডাটা উঠাবা, কি কি ডাটা উঠাবা, দেখো বস্তুটার ভর কত সেটা তুমি একটু ডিক্লেয়ার করবা। ভর হচ্ছে 0.1 কেজি, মানে আমি এই হিসাবটা দেখালাম না। তারপর তুমি দেখাবা কি, দেখো তো ওর আদি বেগ, হ্যাঁ ওর আদিতে কত বেগে গতিশীল ছিল, আদি বেগ ইউ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমি শেষ বেগ লিখবো, দ্রুতি লিখবো না, কি লিখবো, শেষ বেগ ভি, মান কত, দেখো কত দ্রুতিতে ফেরত আসবে 10। তুমি যদি এখানে 10 লিখে দাও না ভাইয়া বা আপু, তাহলে তোমার অঙ্ক কিন্তু ডেড, মারা গেছে। আমি এর আগে শিখেছি না যে এইরকম বেগ, এগুলা কি রাশি, ভেক্টর রাশি। তো তুমি এখানে যেহেতু পজিটিভ 10 শুরুতে বসাই দিচ্ছ, তার মানে তুমি বলতে চাচ্ছ যে এই দিকে যদি কোনো ভেক্টর রাশি ক্রিয়া করে তারা হচ্ছে পজিটিভ। তুমি যদি শেষ বেগের মানও পজিটিভ বসায় ফেলো, তার মানে বুঝাচ্ছ যে বলটা দেওয়াল ছিদ্র করে এই দিকে চলে যাচ্ছে, বাট এটা তো হয় নাই, বল তো এইদিকে আসতেছে, বল এদিকে আসতেছে। এই যে বিপরীত দিকে যে আসতেছে, এটা তো ম্যাথমেটিক্যালি তোমাকে বুঝাইতে হবে। তুমি কিভাবে বুঝাবা, তখন আমরা এখানে একটা নেগেটিভ চিহ্ন দিই। এইটা দেখলেই দেখো প্রশ্নে কিন্তু বলছে দ্রুতিতে, বাট আমি কিন্তু লিখছি বেগে, কারণ প্রশ্নের দ্রুতিতে বলতে বুঝাইছিল মানটা 10, দিকটা নিয়ে প্রশ্ন কিছু বলে নাই, খালি বলছে যে বিপরীত দিকে ফেরত আসে, মানে তোমার দিকে ফেরত আসে, তুমি তো এইদিকে দেয়ালের এইদিকে। আর আমি লিখছি বেগ, দেখছো বেগের এটা হচ্ছে মান, আর এই মাইনাস দিয়ে আমি দিক বুঝাই দিচ্ছি। তো দেখো ওর একটা আদি বেগ আছে, তার মানে আদি ভরবেগ আছে, ওর একটা শেষ বেগ আছে, একটা শেষ ভরবেগ আছে। তুমি জাস্ট এখানে দেখো শেষ ভরবেগ কি হবে, mv মাইনাস এমই, mv মাইনাস mu। দেখো তুমি জাস্ট চোখ বন্ধ করে যা আসছে তা বসাই দিবা। তুমি এখান থেকে m কমন নিতে পারো, তাহলে v মাইনাস ইউ লিখতে পারো। m এর মান কত, 0.1, 0.1 ইনটু v এর মান কত, -10, মাইনাসই বসাবা, মাইনাস ইউ এর মান কত 10, এইটাই বসাবা। তাহলে এটা ওভারঅল কত আসে, দেখো এটা ওভারঅল কত আসে, এটা আসে হচ্ছে, দেখো ওইখানে আসবে কত, -20, তাই না, -10 মানে -20, তাহলে 20 আর 0.1 মিলে কত 2 হয়, এটা আসবে -2, এটা কত আসবে -2। আর ভরবেগের পরিবর্তন, তাই না, এটা আলটিমেটলি তো ভরবেগ, তাহলে এই হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগের এককটাই, তাই না। বেগের পরিবর্তনকে কি, ধরো বেগের পরিবর্তন হলো 2 মিটার পার সেকেন্ড, পরিবর্তন বললে মানে এককটা তো বেগেরই বসে, বা বললাম যে ভরের পরিবর্তন 5 কেজি, আলটিমেটলি তো ভরের এককই বসে, তো ভরবেগের পরিবর্তনে তো ভরবেগের এককটাই বসবে, তাই না। আর এখানে মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে, মাইনাসটা বুঝছে তোমার ভরবেগের পরিবর্তন হচ্ছে এই দিকে, বুঝতে পারছো, এটা কোন দিকে, এই দিকে, এই যে এখানে কিন্তু এখানে -10 দিতে হইতো, ঠিক আছে, শুরুতেও এখানে কি দিতে হইতো, -10। এই মাইনাসটা না দিলে আমি কিন্তু বুঝতাম না যে বলটা এই দিকে ফেরত আসতেছে। এটাই তোমার অ্যান্সার শেষ, ভরবেগের পরিবর্তন মাইনাস সহ দিতে হবে, ঠিক আছে। আর মাইনাস কথাটা না দিলে বলতে হবে যে মানে আমি বল নিক্ষেপ করছি আমার দিকে ভরবেগের পরিবর্তন, বুঝে গেছে। আবার বলি এখানে মাইনাসটা কেন আসছে, তোমার বল এখন কোথা থেকে কোথায় গেছে, বলে যে এদিক থেকে সেই দিকে গেছে না, তাহলে যাচ্ছিল ওইদিকে বাট গেছে এইদিকে না, এই যে এইদিকে যে গেছে এই দিকটা তো তুমি শুরুতে পজিটিভ ধরো নাই, তুমি এই দিককে পজিটিভ ধরছিলে, এখন এটা নেগেটিভ আসছে, বুঝে গেছে, এখন এটা নেগেটিভ আসছে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, ছোট কিছু না। ঠান্ডা মাথা খালি দেখবা যে কেউ যদি উল্টা দিকে থাকে তাহলে কি করবা, জাস্ট মাইনাসটা বসাই দিবা, দেন বাচ্চাদের মতন অঙ্ক করবা, মাইনাস আসলে মাইনাস, প্লাস আসলে প্লাস, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের টপিক আসবে হচ্ছে মেইনলি হচ্ছে সংঘর্ষ, বাট এই সংঘর্ষ পড়তে যে আমরা দুইটা না, এই একটা টপিকের দিকে একটু ফোকাস করবো, যে ভরবেগ আর শক্তির সংরক্ষণশীলতা। সবার আগে আমরা খেয়াল করব ভরবেগের দিকে, ভরবেগের সংরক্ষণশীলতা, বুঝতে পারছো, ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা। এই যে এটা, আচ্ছা এখন দেখো এখানে বেসিক্যালি কি বোঝানো হয়ে থাকে, এখানে প্রথম শর্ত, একদম প্রথম শর্ত হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ হবে না, বাহ্যিক বল
প্রয়োগ হবে না, মানে কেউ তুমি ধাক্কা দিতে পারবে না বা তুমি কোনো কিছু করবে না, কিচ্ছু হবে না, একা একা, ঠিক আছে? বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখতে হবে। তো এখানে যেটা বলা হয়ে থাকে যে ওই চিত্রটা দেখো, যে এখানে একটা বস্তু m1 ভরের একটা বস্তু e1 বেগে গতিশীল, তার সামনে আরেকটা বস্তু m2 ভরের, সে আবার u2 বেগে গতিশীল। তো সাপোজ তোমার যদি এই e1 এর বেগটা, মানে e1 বেগটা যদি u2 বেগের থেকে বড় হয়, অর্থাৎ পেছনটার বেগ বেশি, তাহলে কি হবে? তাহলে একটা সময় যে ওকে ধাক্কা দেবে, এই যে এখানে দেখছো যে বোঝানো হচ্ছে যে সংঘর্ষ হচ্ছে। কি হচ্ছে? সংঘর্ষ হচ্ছে। তো সংঘর্ষের পরে কি হবে? একটা মার্বেল চিন্তা করো যে আসতেছে পেছনে, তার সামনে আরেকটা মার্বেল, পেছনেরটা বেগ বেশি, তো এসে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে কি হতে পারে? অনেক কিছু হতে পারে, দুইটা একসাথে লেগে যেতে পারে। ও পেছনেরটা সামনেটাকে একটু জোরে ধাক্কা দিল, সামনেটা একটু গতিশীল হইলো, পেছনেরটা একটু আস্তে ধীরে যাবে, এখন অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো এই যে সংঘর্ষের পরে, যাই হোক, অ্যাটলিস্ট সংঘর্ষ যদি হয় তাহলে ওদের বেগগুলা কি হয়ে যায়? বেগগুলা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ দেখো, এটা কি প্রথমটার আদি বেগ না? এখন দেখো, এটা হচ্ছে প্রথমটার শেষ বেগ, মানে ধাক্কার পরবর্তী বেগ। আচ্ছা, এটা কি দেখো, দ্বিতীয়টা হচ্ছে এই আদি বেগে চলতেছিল, ধাক্কা খাওয়ার পরে আর ওই বেগ নাই, এটা হয়ে গেছে এখন v2, দ্বিতীয়টার সংঘর্ষের পরবর্তী শেষ বেগ। যদি এই ঘটনা ঘটে, বাট এই ঘটনার মেন শর্ত হচ্ছে কি, কোনো বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা কি বলে জানো? ভরবেগের সংরক্ষণশীলতা বলে, কিছু কাজ করি দেখো, তুমি সবার আগে ঠান্ডা মাথায় লিখবা যে প্রথম বস্তুর ভর কত। দেখো তো, m1। আচ্ছা, তো প্রথম বস্তুর আদিবেগ কত বলতো? এটা হচ্ছে আমরা এখানে লিখতেছি e1। আচ্ছা, সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ কত? তো বেগটা সংঘর্ষের পরে যেহেতু অবশ্যই ধাক্কা লাগছে, তাই না? এই কারণে হচ্ছে কি, ওর বেগটা v1 হয়ে গেছে। সিমিলারলি দেখো, দ্বিতীয় বস্তুর এই ভরটাকে আমরা এখানে লিখতেছি m2। তো দেখো, দ্বিতীয় বস্তুর আদিবেগ, এখানে আদিবেগ বলতে সংঘর্ষের আগের বেগটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে সংঘর্ষের পর এটাকে হচ্ছে আমরা লিখতেছি v2। আচ্ছা, তাহলে সংঘর্ষের আগে ওর বেগ হচ্ছে e1, ওর বেগ হচ্ছে u2, দুটোই গতিশীল। তাহলে সংঘর্ষের আগে একটা ওর ভরবেগ আছে, ওর ভরবেগ আছে, তাই না? সংঘর্ষের পরে বেগটা চেঞ্জ হয়ে v1 হয়ে যাচ্ছে, v2 হয়ে যাচ্ছে। তার মানে সংঘর্ষের পরেও কি আছে? ভরবেগ আছে। যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, এই যে ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা নীতি কি বলে জানো? আমি একটু নিজের মতন লিখি। এটা বলে কি, সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরের মোট ভরবেগ। অর্থাৎ আমরা যদি কোনো বাহ্যিক বল না দিই, জাস্ট একটা পেছনে গতিশীল বস্তু এই আরেকটা বস্তুকে যদি ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পর উভয়ের এখন বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে, উভয়ের বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ভরবেগের নিত্যতা বলে যে সংঘর্ষের আগে যত মোট ভরবেগ ছিল আর সংঘর্ষের পরে যত মোট ভরবেগ হবে সেটা হবে ইকুয়াল, পরিবর্তন হবে না, ভরবেগের মোট পরিবর্তনটা হবে না। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা সূত্র। তো আমরা একটু ম্যাথমেটিক্যালি যদি প্রকাশ করতে চাই, তো দেখো এখানে কিন্তু আমি একটা ওয়ার্ড লিখছি মোট। মোট বলতে সংঘর্ষের পূর্বে, দেখো সংঘর্ষের পূর্বে কি কি ভরবেগ আছে। সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভর m1 আর হচ্ছে বেগ হচ্ছে e1, তাহলে তার ভরবেগ কত বলতো? তার ভরবেগ হচ্ছে m1 e1 শেষ। সংঘর্ষের পূর্বে আরেকটা বস্তু আছে যার বেগ হচ্ছে u2 আর ভর হচ্ছে m2, তাহলে তার ভরবেগ কত বলতো? m2 u2। আর কোনো বস্তু আছে সংঘর্ষের পূর্বে? এই আমরা তো দুইটা বস্তু নিয়ে আলোচনা করতেছি, তাই না? আর কোনো বস্তু নাই। তাহলে সংঘর্ষের পূর্বে ওর ভরবেগ এটা, ওর ভরবেগ এটা, বাট হচ্ছে এই মোট ভরবেগটা, এই মোট ভরবেগটা এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, ইকুয়াল টু কি আসবে জানো?
ইকুয়াল টু হচ্ছে সংঘর্ষের কারণে প্রথম বস্তুর বেগ হয়ে গেছে v1, তাহলে ওর ভরবেগ এখন কি mv1, তাই না? ওর ভরবেগ এখন mv1। দ্বিতীয় বস্তুটার বেগ হয়ে গেছে v2, তাহলে ওর ভরবেগ হচ্ছে mv2। বলছে এই মোট ভরবেগ, সংঘর্ষের পরের মোট ভরবেগ কি আসবে? সেম আসবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতা বা সংরক্ষণশীলতা সূত্র। বুঝতে পারছো? মাথায় রাখতে হবে mu1 প্লাস mu2 ইকুয়ালস টু হচ্ছে mv1 প্লাস mv2। এইভাবে বাচ্চাদের মানে একদম মুখস্থ রাখার কিছু নাই, যেরকম m1 u1 প্লাস m2 u2, m1 v1 প্লাস m2 v2, এগুলো ম্যাথ আমরা এমনি করতে করতে আমাদের আয়ত্তে চলে আসবে। তুমি জাস্ট এটা মনে রাখবে যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ ইকুয়ালস টু হচ্ছে সংঘর্ষের পরের মোট ভরবেগ। ঠিক আছে? পূর্বের মোট ভরবেগ আর হবে কি পরের মোট ভরবেগ সেম হবে। ঠিক আছে? এই হচ্ছে ভরবেগের নিত্যতা। আচ্ছা, এখন এরপরে আসবে হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা। এই টপিকটা না আসলে তোমাদের পরবর্তী চ্যাপ্টারের মানে কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতাতে যে আমরা এগুলা ইন্টারমিডিয়েটে শিখি, ইন্টারমিডিয়েটে এখন যে কথাটা বলবো এটা ইন্টারমিডিয়েটের বইয়ের কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে আলোচনা করা হয়, বলের চ্যাপ্টারে আলোচনা করা হয় না। তোমাদের বইয়ে আছে, যেহেতু আছে আমি অবশ্যই আলোচনা করব। তো এখানে কি বলা হচ্ছে? শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা বা নিত্যতা। শক্তির সংরক্ষণশীলতা বা নিত্যতা এখানে কি বলে দেখো, তোমাদের যখন আমি কাজ আর শক্তি এগুলো নিয়ে আলোচনা করব তখন আমি অনেক ডিটেইলস আলোচনা করব, গতি শক্তি, বিভব শক্তি। ঠিক আছে? এখন আপাতত খালি একটুকু জেনে রাখো, যখন একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকে তখন তার মধ্যে গতিশক্তি থাকে। একটা বস্তু যখন একটা বেগে গতিশীল থাকে তখন তার মধ্যে গতিশক্তি থাকে। আর আমি জানি যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ো তারা না ক্লাস 9-এ একটু হলেও জেনে আসছো, তাই না? তোমাদের বল চাপ শক্তি নামে একটা অধ্যায় ছিল। আর যারা নতুন ক্লাস 9-এ আসছো তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, বাট একটু খালি জেনে রাখো যে একটা বস্তু গতিশীল হলে তার মধ্যে গতিশক্তি থাকে। আর এই গতিশক্তিটা আমরা মাপি হচ্ছে হাফ এম, যে বেগে গতিশীল তার স্কয়ার। হাফ এম যে বেগে গতিশীল তার স্কয়ার। ধরো ইউ বেগে গতিশীল তাহলে হবে হাফ এম ইউ স্কয়ার, ধরো ভি বেগে গতিশীল তাহলে হবে হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে? একটু খালি এটা মনে রাখো। ঠিক আছে? তো শক্তির সংরক্ষণশীলতা কি বলে? এটা বলবে, আগে ইকুয়ালটা দিলাম, এটা বলবে যে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি। আসলে এখানে তোমাদের মোট শক্তি লিখতে বইয়ে, কারণ এখানে চিন্তা করা হচ্ছে যেহেতু বস্তুটা গতিশীল ওর মধ্যে শুধু গতিশক্তি আছে, কোনো বিভব শক্তিটা নাই। তো এই জন্য আমি সংঘর্ষের পূর্বে মোট শক্তি এটা এভাবে লিখি। ঠিক আছে? ইকুয়াল টু হবে সংঘর্ষের পরের মোট শক্তি। ঠিক আছে? বা তোমাদের সুবিধার্থে আমি একটু রাফে লিখে রাখি, যখন একটা বস্তু ভি বেগে গতিশীল হবে, যার ভর এম আর ওর বেগটা কি ভি, তখন তার গতিশক্তি তখন চিন্তা করা হয় যে ওর মধ্যে শুধুমাত্র গতিশক্তিটাই আসছে, সেই শক্তিটাই হচ্ছে মোট শক্তি, আর গতিশক্তিটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। হ্যাঁ, এটা এভাবে বের করা হয়। ঠিক আছে? এটা তোমাদের কাজ শক্তি চ্যাপ্টারটা যখন আসবে তখন আলোচনা করা হবে। আচ্ছা, এখন দেখো সংঘর্ষের পূর্বে মোট শক্তি। দেখো সংঘর্ষের পূর্বে প্রথমটার বেগ হচ্ছে e1, মানে m1 ভরের বস্তুর বেগ হচ্ছে e1, তাহলে ওর শক্তি কত? ওর শক্তি হবে হচ্ছে হাফ m e1 স্কয়ার। সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুটার বেগ হচ্ছে u2, তাহলে ওরও একটা শক্তি আছে, সেটা হচ্ছে হাফ m u2 স্কয়ার। আর যেহেতু মোট আছে তার মানে আমাকে এখানে যোগ করতে হবে, ইকুয়াল টু সংঘর্ষের পরের মোট শক্তি। সংঘর্ষের পরে ওদের তো বেগ চেঞ্জ হয়ে গেছে, বেগ চেঞ্জ হয়ে প্রথমটা হয়ে গেছে v1, তাহলে ওর শক্তিটা আসবে কত? হাফ m v1 স্কয়ার। দ্বিতীয়টার বেগ হয়ে গেছে v2, তাহলে সেটা আসবে হচ্ছে হাফ সরি এক সেকেন্ড, এখানে m1 আর এটা কি দ্বিতীয় বস্তু ছিল তাই না? আমি m2 টা দিই নাই, m2 হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, তো হাফ m1 v1 স্কয়ার। সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে m2, তাহলে তার বেগ হচ্ছে v2 স্কয়ার। ঠিক আছে? আমি ভরটা দিনে আবার একটু আলোচনা করে দিই যে প্রথম বস্তুটার ভর যেহেতু m1 আর বেগ হচ্ছে e1, তাহলে তার শক্তি হবে কি? ওই যে ভর আর বেগের বর্গ, হাফ ভর বেগের বর্গ, যে হাফ
প্রথম বস্তুর ভর m1, তার বেগ কত u1 স্কয়ার। দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে হাফ, দ্বিতীয় বস্তুর ভর মানে m2 আর তার বেগের বর্গ। এই হলো সংঘর্ষের পূর্বে মোট শক্তি। দেন সংঘর্ষের পরে আমরা এখানে চিন্তা করতেছি ভর চেঞ্জ হচ্ছে না। ভর কেন চেঞ্জ হচ্ছে না, মানে আমরা ধরে নিচ্ছি যে এমন ভাবে সংঘর্ষ হয় নাই যে এখানে বস্তুটা ভেঙে গেছে, ভেঙে টুকরা আলাদা হয়ে গেছে যার কারণে ভর কমে গেছে, এরকমটা না। বস্তু যা ছিল তাই আছে, এই কারণে ভরের কোনো চেঞ্জ আসে নাই। হ্যাঁ, ভরের কোনো চেঞ্জ আসে নাই। তো প্রথম বস্তুর এখন বেগ হচ্ছে v1, তাহলে তার শক্তি কি হবে হাফ m1 v1 স্কয়ার। দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে v2, তাহলে হাফ m2 v2 স্কয়ার। আর মোট কথাটা মানে এটা যোগ। এইটা হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখন তোমাদের আরেকটা জিনিস একটু আগের থেকে বলে রাখি। ঠিক আছে, আরেকটা জিনিস একটু আগের থেকে বলে রাখি, যারা এটা মেনটেন করে, অর্থাৎ তোমাকে সামনে ম্যাথ দেওয়া হবে যে এই ঘটনাটা ঘটলো, একটা বস্তু আর একটা বস্তুকে ধাক্কা দিল, দেন তোমাকে বলবে সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা অথবা অস্থিতিস্থাপক কিনা, কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। যদি এটা মেনটেন হয়, যে যদি শক্তি, হ্যাঁ, যদি এটা মেনে চলে, এটা মেনে চললে এটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। শক্তি যদি সংরক্ষিত থাকে তাহলে সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা মেনে চললে হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি এটা মেনে না চলে তাহলে সেটা হবে কি বলতো, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, আমাদের কিন্তু ভরবেগের নিত্যতাও যাচাই করতে দেবে যে ভরবেগের নিত্যতা বা মানে ভরবেগ সংরক্ষিত আছে কিনা। তখন আমরা এই যে এটা চেক করি যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পরের মোট ভরবেগটা কত। বুঝতে পারছো? তো যদি আমি বলি আজকে থিওরি কিন্তু খুব কম, জাস্ট ভরবেগ শিখলাম, ভরবেগ আগে শিখা, ভরবেগের সংঘর্ষের আগের মোট ভরবেগ পরের মোট ভরবেগ সেম থাকবে। সেম জিনিস শক্তির ক্ষেত্রেও, যে সংঘর্ষের পূর্বে মোট শক্তি, সংঘর্ষের পরের মোট শক্তিটা সেম থাকবে। তো এখন চলো আমরা অঙ্কের মধ্যে ঢুকি। আচ্ছা, তো এখন দেখো আমরা যে ম্যাথটা সলভ করবো, এটা হচ্ছে আমাদের আজকে গাণিতিক সমস্যা হচ্ছে 1। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে 600 কেজি ভরের একখানি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে চলতে, সিম্পল তাই না, একটা গাড়ি ভর জানি কত বেগে যাচ্ছে সেটাও জানি, সরল পথে চলতে চলতে 1400 কেজি ভরের একখানি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত গাড়ি দুটি বেগ নির্ণয় করো। এই যে এইগুলো আসলে কিন্তু আমাদের ভরবেগের কনসেপ্ট। দেখো শুরুতে যে ভরটা দেওয়া 600, একটু খেয়াল করো 600, আর এখানে আরেকটা যে গাড়ি দেওয়া সেটা হচ্ছে 1400, এটাই স্থির। তুমি বলো একটা ধরো পাতলা বস্তু আর একটা ভারী বস্তুকে এসে যদি ধাক্কা দেয় তো কি হইতে পারে, মানে যে ধরে নিলাম যে তার স্পিড আছে, ভালো স্পিড আছে, ধাক্কা দিলে সে সরবে, খুব বেশি সরবে না। তো এখানে যে সিনারিটা হচ্ছে এটা তো মাত্র 600 কেজি আর এটা তো হচ্ছে 1400, তাই না, তার ডাবলেরও বেশি। তো এসে যখন এটা যখন এসে এখানে ধাক্কা দিল তখন আর কি চিন্তা করা হচ্ছে যে ধাক্কা দেওয়ার পরে দুইটা মানে কি হচ্ছে, মনে করো আসলো এসে ধাক্কা দিয়ে লেগে গেল, লেগে দুইজন মিলে চলতেছে। কথাটা বুঝতে পারছো? মানে এমন না যে ও এসে ধাক্কা দিয়ে দিছে ও একদম ছিটকে চলে গেছে আলাদা, ও যে ছিটকে আলাদা চলে গেছে এমনটা না। সিনারিওটা কি, ও এসে ধাক্কা দিল, দুইজনে এক হয়ে এখন একসাথে চলতেছে। ঠিক আছে, দুইজনে এখন একসাথে চলতেছে। এইটা হচ্ছে আমাদের মিলিত বেগের কনসেপ্ট। ঠিক আছে, এটা দিয়ে তো আমাদের পরীক্ষায় কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তো দেখো এগুলো আমরা কিভাবে সলভ করব। তো এখানে হচ্ছে যেহেতু প্রথমে একটা বস্তু আছে বা একটা গাড়ি আছে, তার ভরটা দেখো। দেখো প্রথম গাড়ির ভর, দেখো m1, এটা কত 600 কেজি। আচ্ছা, তো এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বেগে চলতেছিল, তাই না? আমরা জিনিসটাকে একটু এভাবে সিনারিওটা চিন্তা করি। এই যে একটা বস্তু একটা বেগে চলতেছে, ঠিক আছে, m1 আর u1 বেগে চলতেছে। যে প্রথম গাড়ির আদি বেগ, এটা হচ্ছে কি আদি বেগ, যেটাকে আমরা কি বললাম u1। ঠিক আছে, কত 20 মিটার পার সেকেন্ড। তো এটা চলতেছে, এখন চলতে চলতে সরল পথে, একটা সরল পথে চলতে চলতে এই যে m2 মানে 1400 কেজি এখানে স্থির। এই যে এটা ইম্পর্টেন্ট, এই যে এখানে আরেকটা যে বস্তুটা আছে সে ছিল আবার স্থির, তার মানে সে চলতেছিল না। আমরা যখন শিখতেছিলাম আমরা ধরে নিয়েছিলাম একটা বস্তু যে আসতেছে পেছন থেকে, তার বেগ আছে, দ্বিতীয় বস্তুটারও বেগ আছে। এখন দ্বিতীয় বস্তুটা বেগ নাই থাকতে পারে, তাহলে এটা কি আসবে, এটা সেটাকে ধাক্কা দেবে, সিম্পল এটাই।
ঠিক আছে, দ্বিতীয় বস্তুর বেগ নাই থাকতে পারে, তো এখানে হচ্ছে এরকম, হ্যাঁ স্থির। এখন এসে কি করলো, এটা ধাক্কা দিল, কি হলো, ধাক্কা দিল, ধাক্কা দিয়ে ওদের মধ্যে কি হলো, যে সংঘর্ষ হইলো, সংঘর্ষের পরে এখন যেহেতু এটা পাতলা এটা ভারী, সংঘর্ষের পরে দুইটা কি হয়ে গেছে, লেগে গেছে, হ্যাঁ সংঘর্ষের পরে দুইটা এখন লেগে গেছে, লেগে দুইজন একসাথে আগাচ্ছে, দুইটা বস্তু যেহেতু লেগে গেছে, মিলিত হওয়া মানে কি, দুইটা বস্তু একসাথে লেগে গেছে, দুটো বস্তু এখন একসাথে আগাচ্ছে, বুঝতে পারছো? তো এখন তাহলে চিন্তা করলাম যে এটা কি m1 আর এটা m2, তাহলে m1 এর বেগ v, m2 এর বেগ অটোমেটিক v, কারণ দুটো এখন একসাথে চলতেছে। দেখো আমি যদি তোমাকে ধাক্কা দিয়ে নিয়ে যাই, ধাক্কা দিতে দিতে নিয়ে যাই, তুমি দাঁড়াইছিলে, আমি তোমাকে ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছি, তাহলে আমি এখন যে বেগ প্রাপ্ত হইলাম, মানে এখন আমি যে বেগে যাচ্ছি তুমিও কিন্তু আমার সাথে সেই বেগে যাবে। দেখো তোমাদের আমি আবার বলি যে এখানে যখন সংঘর্ষ হচ্ছিল আমরা ধরে নিয়েছিলাম যে ওরা মিলে নাই, যে এসে অনেক জোরে ধাক্কা দিচ্ছে, ও ছিটকে চলে গেছে, ওর এখন আলাদা বেগ, ওর আলাদা বেগ। আর যখনই তোমরা বুঝবা বা দেখতে পারবা যে মিলিত বেগের কথা বলতেছে, তখন কি হবে, এখন ওরা একসাথে আগাচ্ছে, তাহলে ওর বেগ যদি ভি, তুমি ধরো এটা v1, তাহলে এটাকে আর v2 ধরতে হবে না, এটাও v1, ঠিক আছে, যে ও e1 থেকে v1 হয়ে গেল, তাহলে ওর বেগ আর v2 ধরতে হবে না, ওর বেগও v1। তো আমরা v1 v2 না ধরে আমরা চিন্তা করবো যে ওর বেগ e1 থেকে চেঞ্জ হয়ে, ওর বেগ e1 থেকে চেঞ্জ হয়ে v হইলো, তাহলে এই দুটো এখন এক বস্তু হয়ে গেছে, ঠিক আছে, যখনই মিলিত বেগ আসবে তখন দুইটা একটা বস্তু, তখন দুইটা কি একটা বস্তু, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো প্রথম গাড়ির আদি বেগ হচ্ছে e1 20 মিটার পার সেকেন্ড। এখন তারা ধাক্কা খেয়ে যেহেতু আটকে গেল, কত বেগ, এর শেষ বেগটা কত সেটাই বেগ বের করতে হবে, মিলিত বেগটাই বের করতে হবে, তো এটা আমি জানি না, যেহেতু জানি না এখন দ্বিতীয় গাড়িটা নিয়ে একটু আলোচনা করি, যে দ্বিতীয় গাড়ির ভর কত। দেখো দ্বিতীয় গাড়ির ভর এটা হচ্ছে m2, এটা হচ্ছে 1400 কেজি, এটা 1400 কেজি। এখন দ্বিতীয় গাড়ির আদিবেগ কত ছিল বলো তো, দ্বিতীয় গাড়ির আদিবেগ কত ছিল বলো, u2, ও ছিল স্থির, এটা হবে 0 মিটার পার সেকেন্ড। এখন তুমি লিখবা যে মিলিত বেগ, কি লিখবা, মিলিত বেগ, ঠিক আছে, মিলিত বেগ, এইটা লিখবা তুমি ভি, এটা হচ্ছে দুই, মানে ওর বেগ ওর বেগ দুটো মিলে, মানে দুটো যেটা একই বস্তু হয়ে গেছে, ওরা একসাথে আগাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভি, তাই না, এটা হচ্ছে আমরা এখন জানি না। তো আমরা যখন এরকম বেগ টাইপের কিছু আসবে, আমরা এগুলো সব ভর বেগের নিত্যতা দিয়ে করে ফেলবো, ঠিক আছে। শক্তির কথা না বলে আগে আমরা শক্তির নিত্যতা লিখবো না, শক্তির নিত্যতা লিখবো যখন শক্তির কথা বলবে, আর যদি বলে স্থিতিস্থাপক কিনা, এইটা চেক করার ক্ষেত্রে আমরা শক্তির নিত্যতা লিখবো, আর বাকি সব ক্ষেত্রে ভরবেগের নিত্যতা দিয়ে আমরা অঙ্ক করবো, ঠিক আছে। তো আমরা তাহলে কি লিখতে পারি, যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে বা ভরবেগের নিত্যতা অনুসারে, ভরবেগের নিত্যতা অনুসারে আমরা কি লিখতে পারি বলো, আমরা লিখতে পারি যে এই যে প্রথম বস্তুর ভর আছে, বেগ আছে, তাহলে তার একটা ভরবেগ আছে m1 u1। দ্বিতীয় বস্তুর ভর আছে বাট বেগ নাই, তার কোনো ভরবেগ নাই, তাও আমরা লিখবো, আচ্ছা তাও লিখলাম যে আচ্ছা তাহলে ওর ভরবেগটা m2 u2, বাট আমরা জানি u2 এর মান যখন আমরা এই যে 0 বসাবো এটা গায়েব হয়ে যাবে, তাই না, যেহেতু বেগ নেই তো ভরবেগও নাই। দেখো এই হচ্ছে সংঘর্ষের আগে দুইটা বস্তু, ওদের দুইটা ভরবেগ আমি লিখলাম, এই হচ্ছে মোট ভরবেগ, প্লাস মানে মোট, ইকুয়ালস টু প্রশ্নের মানে আমরা কি জানি, ইকুয়ালস টু হবে সংঘর্ষের পরের মোট ভরবেগ। সংঘর্ষের পরে দেখো এখন হয়ে গেছে দুইটা মিলে একটা বস্তু, কথাটা বুঝো, দুইটা মিলে একটা বস্তু হয়ে গেছে, কারণ ওরা একসাথে আগাচ্ছে, লেগে গেছে। তাহলে এখন তোমার কাছে চিন্তা করবে, এখানে আছে একটা বস্তু, যে বস্তুটার ভর হচ্ছে m1 প্লাস m2, বুঝে গেছে, এটা ভর হচ্ছে কত, m1 প্লাস m2, যেহেতু দুটা লেগে গেছে, ওর ভর m1 ওর ভর m2, তাহলে দুটার ভর কত m2, মানে এখন জাস্ট একটা বস্তুই তুমি ইমাজিন করবা, আর এই দুটো একসাথে আগাচ্ছে v বেগে, তাহলে এই বস্তুটার বেগ কত v, বুঝতে পারছো। এই হচ্ছে যখন মিলিত বেগ আসবে তুমি এটা লিখবা, এই হচ্ছে ভরবেগের নিত্যতা। দেখো আমি কিন্তু লিখছি যে সংঘর্ষের পরে ভরবেগ, সংঘর্ষের পরে দুইটা মিলে একটা বস্তু, তাহলে এই একটা বস্তুর ভর, আর ওই এই বস্তুটা কত বেগে যাচ্ছে, v বেগে যাচ্ছে, এই হচ্ছে v, তাহলে এই হচ্ছে ভরবেগ সংঘর্ষের পর। সিম্পল। কেউ যদি চাও এভাবে চিন্তা করতে পারো যে আসলে আমি এভাবে লিখছি জিনিসটা, কেউ যদি ভাবে এভাবে যে আমি তাহলে এভাবে লিখছি যে প্রথমটার ভর, প্রথমটার বেগ v, একইভাবে দ্বিতীয়টার ভর m2, দ্বিতীয়টারও বেগও v, পরে ভাবতে পারো যে আমি কমন নিয়ে লিখছি, এই যে v কমন নিলে কি আসবে m1 প্লাস m2 কি, এরকমটা না, এভাবেও চিন্তা করতে পারো, একই জিনিস।
তাই না? এটাও একই জিনিস, বা দুইটাকে মিলে একটা বস্তু চিন্তা করতে পারো, তার ভর আর তার বেগ গুণ করতে পারো, একই কথা। ঠিক আছে, একই কথা, কোনো সমস্যা নাই। বাট মিলিত বেগ আসলে তোমরা এইভাবে অঙ্কটা সাজাবা। এটাকে আলাদা কোনো সূত্র বা চিন্তা করার দরকার নাই, ওই ভরবেগের নিত্যতার সূত্রই। ঠিক আছে, এখন তুমি এখানে কি করবা, জাস্ট ডাটা বসাবা। কিরকম ডাটা বসাবা? m1 এর মান কত? 600, e1 এর মান কত? 20, প্লাস এই যে m2 এর মান কত? দেখো যে 1400, কিন্তু এই u2 এর মান হচ্ছে 0, ইকুয়ালস টু m1 প্লাস m2। এই যে m1 আর m2, 600 আর 1400 যোগ হবে, এই হলো v। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কি থাকে, লেফট হ্যান্ড সাইডে দেখো এই 600 আর 20 গুণ করো, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 1 2 3, 12,000। ঠিক আছে, 12,000। আর এখানে 1400, এটা 0 সাথে গুণ হয়ে বাদ, তাই না? ইকুয়ালস টু এখানে কত আসবে? 600 আর 1400 মিলে কত? 2000, আর এখানে v 2000 v। তাহলে এই যে ভিটাই তো আমাদের লাগবে, এই ভিটাই তো লাগবে। তাহলে এই যে 12,000 ডিভাইডেড বাই 2000, 0 0 0 সব কাটে, 2 দিয়ে 12 কাটলে 6 হবে। তাহলে এটা আসবে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। দেখছো ওরা দুইজন একসাথে লেগে 6 মিটার পার সেকেন্ডে যাবে। এমন হইতে পারতো দুটা লাগে নাই, না লাগলে তখন লিখতাম m1 v1, মানে প্রথমটার বেগ v1, না লাগা মানে কি দুইটা আলাদা আলাদা বেগে যাচ্ছে, তো m1 v1 m2 v2। তখন প্রশ্নে ডাটা দেওয়া থাকে যে প্রথমটার বেগ কত হয়ে গেছে, শেষ বেগটা কত v1, এগুলা দেওয়া থাকে। তো আমরা এগুলো নিয়ে অনেক ম্যাথ করব সামনে, আজকের ক্লাস, নেক্সট ক্লাস, হ্যাঁ সৃজনশীল, তোমরা এমনি দেখতে পারবা কি কি বলতেছি আমি। আর এই ম্যাথটা বুঝছো কিনা, মিলিত বেগের অঙ্ক তোমরা বুঝছো কিনা দেখো। আচ্ছা, তো হচ্ছে আমাদের এখন দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব। তো এখানে কি বলা হচ্ছে যে 3 কেজি ভরের একটা বল, 3 কেজি ভরের একটা বল 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে, আর 1 কেজি ভরের অপর একটা বল 2 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলছে। তো তোমাদের এখানে একটা কথা বলি, যখন এরকম এই পূর্ব পশ্চিম, হ্যাঁ এই টাইপের জিনিসপত্র দেখবা, তখন কি করবা? তখন হচ্ছে তুমি এরকম ভাবে এঁকে নিবা জিনিসটা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো এঁকে নিবা। তো এটা আকার নিয়মটা হচ্ছে কি জানো, একদম সবার উপরেরটাকে দিবা উত্তর, তাহলে উত্তরের একদম উল্টোটা হয়ে যাবে দক্ষিণ, আর এটাকে দিয়ে দিবা পূর্ব, এটা পশ্চিম। পূর্ব পশ্চিম যদি কেউ ওলট পালট করো তাও সমস্যা নাই, বাট এটা উত্তর দিবা, তাহলে নিচেরটা দক্ষিণ, পূর্ব পশ্চিম ওলট পালট হলেও কোনো সমস্যা নাই। তো 3 কেজি ভরের একটা বস্তু এত বেগে পূর্ব দিকে চলছে, কোন দিকে চলছে? পূর্ব দিকে চলছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই রেখা বর্গ চলতেছে। ঠিক আছে, আচ্ছা 3 কেজি ভরা একটা বস্তু, তাহলে আমরা চিন্তা করলাম যে মূল বিন্দু থেকে চিন্তা করতে পারো, ডান বাম থেকে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই, মানে এখান থেকেও চিন্তা করতে পারো, পূর্ব দিকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে 3 কেজি m1, আর কত বেগে? এটা হচ্ছে আমরা শুরুর বেগ, তো এজন্য ইউ দিয়ে প্রকাশ করলাম যে 2 মিটার পার সেকেন্ড। এখন 1 কেজি ভরের অপর একটা বল 2 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলছে, এইটা দেখো। আর একটা বল, এখানে বল কথাটা বললে তোমাদের কনফিউশন আসতে পারে, বস্তু বললে বেশি ভালো হয় না, এমনিতে বলের চ্যাপ্টার তো কোন বল বলতেছে কনফিউজড হয়ে যেতে পারো। এবার হচ্ছে আরেকটা বস্তু এত বেগে পশ্চিম দিকে চলতেছে, দেখো এটা পূর্ব দিকে যাচ্ছে আর একটা পশ্চিম দিকে যাচ্ছে, জিনিসটা বুঝতে পারছো? আরেকটা হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে, এটা কত? 1 কেজি, তাই না? তাহলে এটা চিন্তা করি m2, এটা হচ্ছে 1 কেজি, এটা 1 কেজি। আর কত বেগে যাচ্ছে? u2, এটা দেখো 2 মিটার পার সেকেন্ড বেগে। এটা বুঝতে পারছো কেন আমি এইদিকে দিচ্ছি দিকটা? প্রশ্নে বলা এটা হচ্ছে পশ্চিম দিকে যাবে, আর এটার দিকে এদিকে দেওয়া কারণ প্রশ্নে বলা এটা পূর্ব দিকে যাবে। ঠিক আছে, এখন একটু ঠান্ডা মাথায় আমি তোমাদের বলছিলাম যে যখন তুমি এখানে e1 2 মিটার পার সেকেন্ড লিখছো, তুমি এইটা বুঝাচ্ছ যে এই দিকে যে সকল ভেক্টর রাশি ক্রিয়া করবে তারা সবাই ধনাত্মক, আর যদি বিপরীত দিকে কোনো ভেক্টর রাশি ক্রিয়া করে তাহলে তারা কি হয়? ঋণাত্মক দিকে হয়। তুমি যদি এই যে u2 এর মান 2 মিটার পার সেকেন্ড লেখো, তুমি কিন্তু এখানে একটা ভুল করে ফেলবা। তুমি ম্যাথমেটিক্যালি বুঝাতে চাচ্ছ যে u2 এর দিকেও ওই দিকে, দেখো এটাও প্লাস এটাও প্লাস, তার মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? ম্যাথমেটিক্যালি এই দিকে, বা জিনিসটা তেমন না, জিনিসটা তো পশ্চিম দিকে আসবে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, মানে ও যেদিকে যাচ্ছে ও বিপরীত দিকে আসতেছে। এই যে বিপরীত দিকে আসতেছে, এটা তখন আমরা কিভাবে দিই?
-3, তাই না, ভেক্টরের কনসেপ্ট অনুসারে। তো এখানে u1 যদি 2 মিটার পার সেকেন্ড হয়, u2 মান কিন্তু -2 মিটার পার সেকেন্ড। তোমরা যদি এখন ছোট ক্লাসে আসো, তোমরা কিন্তু অনেকেই এই মিস্টেকটা করে ফেলো, u1 আর u2 এর ডাইরেকশনটা ঠিক মতন দিতে পারো না। ঠিক আছে, ঠান্ডা মাথায় পড়বা, তাহলেই হবে। এখন দেখো, তুমি যেটা বুঝতেছিলা যে একটা যাচ্ছে পূর্ব দিকে আর একটা যাচ্ছে পশ্চিম দিকে, এটা তো তুমি বুঝতেছো, বাট দেখো তুমি সংকেত বা গাণিতিক ভাবে প্রকাশ করে ফেলছো। u1 এর মান 2 মিটার পার সেকেন্ড, u2 এর মান -2 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে, একটা আরেকটার মুখোমুখি। আচ্ছা, এখন কথা হচ্ছে কোনো এক সময় বল দুটির মধ্যে সংঘর্ষের ফলে, দেখো দুইটা যদি এরকম ভাবে আসে, কোনো না কোনো একটা সময় কি হবে, সংঘর্ষ হবে না? তো সংঘর্ষের ফলে এরা মিলে, এই যে যখন মিলে যায় তখন কি আমাদের মিলিত বেগ, তাই না, মিলে এক হয়ে গেল। এখন কথা হচ্ছে মিলিত বলটি কত বেগে কোন দিকে চলছে, দেখছো এখানে দিকও চাচ্ছে, কত বেগে কোন দিকে চলছে। তো দেখো ঠান্ডা মাথায় কি করবা, এই জিনিসটাকে আমরা একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে সলিউশনটা শুরু করব, যে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর যেটাকে লিখবো আমরা m1। তো দেখো তো m1 এর মান কত, 3 কেজি। m1 এর মান কত, 3 কেজি। এখন দেখো প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বে বেগটা, সংঘর্ষ তো এখনো হয়নি, আমরা চিত্রও দেখে নাই, প্রথম বস্তুর সংঘর্ষের পূর্বে বেগ, বা তুমি লিখতে পারো আদি বেগ, কোনো সমস্যা নেই, সংঘর্ষের পূর্বে বেগ। তো এটাকে আমরা যদি লিখি u1, u1 কে আমরা নরমালি আমরা প্রথম ডাটা লিখলে কেউ কখনো পাকনামি করে কিন্তু প্লাস, মানে প্লাসই দিই, মাইনাস দিই না। কেউ যদি চাও এখানে মাইনাস দিতে পারো, কোনো সমস্যা হতো না, বাট ন্যাচারালি আমরা কেউ নিজে থেকে কখনো কোনো কিছুকে মাইনাস দিয়ে লিখি না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তুমি জানো যে দ্বিতীয় বস্তুর ভর কত, দ্বিতীয় বস্তুর ভর এটা হচ্ছে m2। m2টা কত বলো তো, 1 কেজি। m2 হচ্ছে 1 কেজি। এখন দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে বেগ, সংঘর্ষের পরে বেগ, এই সরি দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পূর্বে বেগ, সংঘর্ষ তো এখনো হয়নি, পূর্বে বেগ যেটা হচ্ছে u2। এই যে আবার বলি, কেউ যদি এটা লেখো যে দ্বিতীয় বস্তু তো 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাই না, 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এখানে যদি প্লাস দাও তাহলে কিন্তু তোমার অঙ্ক ওইখানেই শেষ হয়ে যাবে, তোমার এখানে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, যেন বোঝানো যায় যে একটা একটার অপোজিট। আচ্ছা, এখন হচ্ছে কি সংঘর্ষ হবে, এখন কি হবে, সংঘর্ষ হবে। হ্যাঁ, এই যে এটা আর এটা, সংঘর্ষের পরে প্রশ্ন বস্তু ওরা এক হয়ে যাবে, ওরা একটা বস্তু হয়ে যাবে। কয়টা বস্তু হয়ে যাবে, একটা বস্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর ওই বেগটা বের করতে হবে আর কোন দিকে যাচ্ছে সেটাও বের করতে হবে। তো তুমি এখানে কি করবা, যেহেতু ওরা একটা বস্তু হয়ে যাবে, হ্যাঁ তুমি এখানে জাস্ট লিখবা কি, মিলিত বেগ। কি লিখবা, মিলিত বেগ। এটাকে ক্যাপিটাল ভি দিয়ে লিখবো আমরা, তাই না, এর আগের ম্যাথে দেখলাম। তো ইকুয়ালস টু হোয়াট, তো এখন আমরা কি জানি, তো লিখবা যে ভরবেগের নিত্যতা অনুসারে, ভরবেগের নিত্যতা অনুসারে বলো কি লেখা যায়, সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ, তাই না, সংঘর্ষের পূর্বে দুইটা বস্তুর আলাদা আলাদা ভরবেগ আছে। তো প্রথম বস্তু ছিল m1, তার বেগ হচ্ছে u1, দ্বিতীয় বস্তু হচ্ছে m2, তার বেগটাকে আমরা লিখলাম u2। তো সমষ্টি মানে কি, জাস্ট যোগ, সমষ্টি মানে জাস্ট যোগ, ইকুয়াল টু কি হবে, সংঘর্ষের পরের ভরবেগ। এখন সংঘর্ষের পরে যেহেতু দুইটা বস্তু এক হয়ে গেছে, মানে এই দুইটা বস্তু এখন একটা বস্তু, তাই না, দুইটা বস্তু হচ্ছে একটা বস্তু। এই বস্তুটার ভর কত, যেহেতু একটা বস্তু দুইটা বস্তু মিলে হচ্ছে, তাহলে ওই দুটো বস্তুর ভরই হচ্ছে কি, এই বস্তুটার মানে মিলিত বস্তুর ভর। আর এই মিলিত বস্তুর বেগকে আমরা ভি চিন্তা করলাম, কি চিন্তা করলাম, ভি চিন্তা করলাম। এখন তুমি জাস্ট ডাটা বসে দিবা, কি কি লিখছিল সেই ডাটাটা বসে দিবা। m1 এর মান কত দেখো, 3 কেজি, তাই না, আর বেগ কত, 2, তাহলে 3 × 2 প্লাস m2 এর মান দেখো 1, আর এটার বেগ দেখো -2, তাই না, এই 1 আর এই হলো এই যে -2 ইকুয়ালস টু m1 প্লাস m2 কত, m1 আর m2, তাই না, 3 আর 1 মিলে হয়ে যাবে 4। তাও একটু ভেঙে লিখবো, 3 আর 1 মিলে 4 হবে, এই হচ্ছে ভি। তাহলে এটা দেখো 3 দুগুণ 6, এটা কত -2, এটা দেখো 4v, এটা কত 4v। তাহলে এখন দেখো 6 থেকে 2 গেলে কত হবে, 4, এই হলো 4v। তাহলে ভি আমাদের কত আসবে, 4/4, তাহলে আমাদের ভি আসবে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড।
এটা হচ্ছে আমাদের মিলিত বেগ, এটা হচ্ছে কি আমাদের মিলিত বেগ। এখন তোমরা ভাবতে পারো যে ভাই আপনি তো খালি এক সেকেন্ড, আপনি তো খালি একটা অ্যান্সার বের করছেন, এই যে কত মিলিত বেগ কত এটুকু বের করছেন, আপনি তো এটা এখনো বের করেন নাই যে কোন দিকে চলবে। এটাও বের হয়ে গেছে, এটাও বের হয়ে গেছে। কেন বের হয়ে গেছে জানো? দেখো আমরা পজিটিভ দিক কোনটা ধরছিলাম, যে এই দিকটা পজিটিভ না এই দিকটা পজিটিভ। আমরা কিন্তু এই যে দেখো ইউ ওয়ান এদিকে, এইটাকে প্লাস ধরছি, তার মানে আমাদের ডান দিকটা পজিটিভ, মানে পূর্ব দিকটা, মানে কোনো বস্তু পূর্ব দিকে গেলে সেটা পজিটিভ। আমাদের ফাইনালি অ্যান্সারটা কিসে আসছে? পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? পজিটিভ আসছে। পজিটিভ আসা মানে কি জানো? এত বেগে পূর্ব দিকে, মিলিত বেগ এত দিকে পূর্ব দিকে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি সামহাও আমাদের নেগেটিভ আসতো অ্যান্সার, নেগেটিভ আসা মানে কি, আমরা নেগেটিভ কোনটা ধরছিলাম যে ইউ টু কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে, তখন অ্যান্সার হতো পশ্চিম দিকে। আবার বলি যে একটু আগে একটা যে ভরবেগের পরিবর্তন দিয়ে করলাম না, বলো তো ভরবেগের পরিবর্তন দিয়ে একটা অঙ্ক করছিলাম না এই যে একটু আগে, এই যে ভরবেগের পরিবর্তন নেগেটিভ আসছিল, নেগেটিভে বলছিলাম কি, নেগেটিভ ধরছিলাম আমরা এইটা, তাহলে এই দিকে করছি, মানে ভরবেগের পরিবর্তনটা এই দিকে। ভরবেগও তো ভেক্টর রাশি, এখন বেগও ভেক্টর রাশি, বেগেরও যদি নেগেটিভ আসতো তার মানে আমরা তখন বুঝতাম যে সে পশ্চিম দিকে যাচ্ছে। বাট আমাদের যেহেতু এটা পজিটিভ আসছে, তার মানে মিলিত বেগ এত, আর এটা পূর্ব দিকে হবে। বুঝে গেছে? আচ্ছা, তো দেখো আজকে আমাদের 3 নম্বর গাণিতিক সমস্যা। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে 5 কেজি ভরের একটা বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে এবং 3, এখানে কেজি হবে এককটা, 3 কেজি ভরের অপর একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে। তো কি বলছিলাম, যখন এরকম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থাকবে, তোমার অঙ্ক পরে পড়বা, তুমি আগে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এঁকে নিবা। ঠিক আছে, তুমি আগে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এঁকে নিবা। তো সবার উপরেটা দিবা উত্তর, এটা হবে দক্ষিণ, হ্যাঁ, এটা দিয়ে দিবা পূর্ব, এটা দিয়ে দিবা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, তো 3 কেজি ভরের বস্তু এত বেগে উত্তর দিকে যাচ্ছে, দেখো উত্তর দিকে যাচ্ছে, তো তুমি দিলা যে তুমি এই মূল বিন্দু থেকে স্টার্ট করতে পারো, অন্য দিক থেকেও স্টার্ট করতে পারো। ঠিক আছে, তো তুমি দিলা যে এখানে একটা বস্তু উত্তর দিকে যাচ্ছে, ঠিক আছে, কত? 5 কেজি, সরি 3 কেজি না 5 কেজি। তো তুমি জানো এটার ভর হচ্ছে 5 কেজি, এই যে যাচ্ছে আদিবেগ, এটা তুমি জানো 4 মিটার পার সেকেন্ড। এখন 3 কেজি ভরের অপর একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে গতিশীল। এখন আরেকটা বস্তু দক্ষিণ দিকে গতিশীল, বুঝা গেছে? দক্ষিণ দিক মানে কি, উত্তর থেকে দক্ষিণ, এদিকে। ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণ। আরেকটা বস্তু হচ্ছে এদিকে গতিশীল, দেখো অবশ্যই তাহলে এইদিকে যাচ্ছে। হ্যাঁ, এটার ভর কত দেখো তো, m2, এটা হচ্ছে 3 কেজি। ঠিক আছে, আর কত বেগে যাচ্ছে? দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে u2, আর এইটাকে দেখো কত লিখবো, এইটাকে আমার লিখতে হবে -2 মিটার পার সেকেন্ড। এটাকে কি লিখতে হবে? -2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কারণ আমি তো ধরে নিছি এই দিকটা যে এইভাবে যে যাচ্ছে। তুমি চিন্তা করবা, এই ম্যাথ কিন্তু কেউ চিন্তা করো না যে আমি খাতার উপরে আঁকতেছি। তুমি চিন্তা করো তুমি পাখি হয়ে গেছো, পাখির চোখ থেকে নিচে তাকায় দেখতেছো, এই হচ্ছে উত্তর। মানে পাখির চোখ থেকে তুমি দেখতেছো এই হচ্ছে উত্তর, এই হচ্ছে দক্ষিণ। মানে এই যে একটা গাড়ি এভাবে যাচ্ছে আর একটা গাড়ি এভাবে যাচ্ছে, বুঝছো? একটা গাড়ি এভাবে, একটা গাড়ি এভাবে যাচ্ছে, উপর থেকে দেখতেছো। তো আমি যেহেতু এই দিকটাকে পজিটিভ ধরে বলছি, তা উল্টা দিককে নেগেটিভ দিতে হবে। এখন কথা হচ্ছে যে এক সময় এদের মধ্যে সংঘর্ষ হইল, তো কি হলো, একটা যদি এরকম অপোজিট থেকে আসে তাহলে কি হবে, এক সময় সংঘর্ষ হবে। সংঘর্ষ হয়ে এরা মিলে এক হয়ে গেল। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, মিলে এক হয়ে যাবে, মিলে কি হয়ে যাবে, এক হয়ে যাবে। এখন কথা হচ্ছে মিলিত বেগ কত আর কোন দিকে চলবে, মিলিত বেগ কত আর কোন দিকে চলবে। এটা কি করবা বলো তো, এটা সুন্দর মতন তোমরা এসডব্লিউ করবা, কারণ আগের ম্যাথ, আগে যে ম্যাথটা আমরা করলাম এটা আর এই ম্যাথের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আগের ম্যাথটা ধরো খালি এরকম ঘোরানো ছিল, আর এটাকে জাস্ট এরকম ঘুরাই দেওয়া, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তো দেখো আজকে তোমাদের হচ্ছে 4 নম্বর গাণিতিক সমস্যাটা। এখানে কি বলা হচ্ছে যে একটা মাল বোঝাই ট্রাক ব্রেক ফেল করে 35 মিটার পার সেকেন্ড বেগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। ট্রাকের ভর এত, পিকআপ ভ্যানের ভর এত। সিনারিটা তুমি যদি কল্পনা করো, তাহলে কল্পনা করলে বোঝা যায়, যেহেতু এটা মাল বোঝাই ট্রাক, এটা একটা কিন্তু ভর আছে বেশি, হ্যাঁ স্বাভাবিক। এখন এত বেগে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে ধাক্কা দিচ্ছে ব্রেক ফেল করার কারণে, তার মানে এটা একটা অ্যাক্সিডেন্ট বোঝানো হচ্ছে। তো সিনারিওটা হচ্ছে কি, এই যে এখানে একটা পিকআপ ভ্যান আছে, চিন্তা করি এটা হচ্ছে কি পিকআপ ভ্যানটা, এই পিকআপ ভ্যানটা রাস্তার পাশে দাঁড়ায় ছিল, তার মানে এটা যেহেতু
পিকআপ ভ্যান আমরা যেহেতু পরবর্তীতে আলোচনা করতেছি, আগে যেহেতু ট্রাক, তো পিকআপ ভ্যানের ভরটাকে আমরা যদি চিন্তা করি m2, আর ও যেহেতু রাস্তার পাশে দাঁড়ায় ছিল, তার মানে এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ড। আর আমাদের যে মাল বোঝাই ট্রাকটা, এই যে মাল বোঝাই ট্রাকটা, ঠিক আছে, এটা হচ্ছে m1। তো ও হচ্ছে ব্রেক ফেল করে, তো ব্রেক ফেল করে কি হচ্ছে, এত বেগে এই পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। ও পিকআপ ভ্যানকে কত বেগে ধাক্কা দেয়? পিকআপ ভ্যানকে এই যে এই m1 এর ভর বস্তুটা এখানে আসবে, ও এসে ধাক্কা দেবে হচ্ছে 35 মিটার পার সেকেন্ড বেগে। ধাক্কার পরে কি হচ্ছে সেটা জানি না, বাট কত বেগে ধাক্কা দিচ্ছে, এত মিটার পার সেকেন্ড বেগে। তার মানে এটা কিন্তু প্রথমটার আদি বেগ। বুঝতে পারছো? তোমাদের যেন কনফিউশন না হয়, আমি তোমাদের আবার চিন্তা করি, যেমন এই যে এখানে দেখো, এই যে এটা একটা ভরের বস্তু, এটা একটা ভরের বস্তু। এই ভরের বস্তুটা e1 বেগে গতিশীল, আর এই বস্তুটাকে কত বেগে ধাক্কা দেবে, e1 বেগে এসেই ধাক্কা দিচ্ছে। দেখো ধাক্কা দিচ্ছে যখন, তখন ওর বেগ কিন্তু তখনই e1, তখন ওর বেগটা কত, e1। ধাক্কার পরবর্তীতে বেগ চেঞ্জ হয়েছে, বেগ চেঞ্জ হয়ে মিলিত বেগও হইতে পারে, ডিফারেন্ট বেগও হইতে পারে। এই অঙ্কটা হচ্ছে এরকম যে তোমাদের যে পিকআপ ভ্যানটা যে আছে, সরি পিকআপ না, মালগাড়ি মানে মাল বোঝাই যে ট্রাকটা আছে, সেই ট্রাকটা এত বেগে ধাক্কা দিচ্ছে, তার মানে ধাক্কার আগে তার বেগ হচ্ছে এইটা। ঠিক আছে, ধাক্কার আগে তার বেগ হচ্ছে এইটা। এই হচ্ছে আমাদের উদ্দীপক। আবার যদি বলি, একটা ট্রাক এত বেগে একটা স্থির পিকআপ ভ্যানকে ধাক্কা দেবে। এখন তোমাকে ট্রাকের ভর আর পিকআপ ভ্যানের ভরটা দেওয়া শেষ। প্রথম প্রশ্ন এখানে হচ্ছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে কি, ট্রাক ও পিকআপের মিলিত বেগটা কত? কারণ প্রশ্ন বলছে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠেলে নিয়ে যাওয়া মানে কি জানো, মিলিত বেগ। এক হয়ে গেছে, ঠেলে যাওয়া মানে কি, যে ধাক্কা দিতে নিয়ে যাচ্ছে, এটা কি মিলিত বেগ। তো এটা আমরা কিভাবে করব, এটা তো তোমরা জানো কি করব। তো এখানে আমরা লিখবো যে ট্রাকের ভর এটা হচ্ছে m1, কত বলো তো, 8000 কেজি। ট্রাকের ভর কত, 8000 কেজি। ওকে, দ্বিতীয়টা হচ্ছে ট্রাক কত বেগে ধাক্কা দেবে সংঘর্ষের আগে। হ্যাঁ, ট্রাকের সংঘর্ষে যেহেতু এত বেগে ধাক্কা দিচ্ছে, মানে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে তার বেগ হচ্ছে এটা। ট্রাকের সংঘর্ষের পূর্বে বেগ, যেটাকে আমরা লিখবো u1। এটা হচ্ছে প্রশ্নে বলে দিচ্ছে 35 মিটার পার সেকেন্ড। এখন যাকে ধাক্কা দিচ্ছে পিকআপ ভ্যানের ভর কত, শুধু পিকআপ লিখি, ঠিক আছে, পিকআপের ভর যেটাকে আমরা লিখলাম m2, এটা হচ্ছে প্রশ্ন দেওয়া 950 কেজি। আর এই পিকআপ সংঘর্ষের পূর্বে পিকআপের বেগ কত ছিল বলো? সংঘর্ষের পূর্বে এটা ছিল, দাঁড়াই ছিল, তাই না? তাহলে 0 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে, ওরা যেহেতু এক ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাবে ট্রাকটা, তাহলে এখন কি হচ্ছে, মিলিত বস্তুর অঙ্কের মতন, তাই না? এখন কথা হচ্ছে এই মিলিত বেগটা কত। তো দেখো যে মিলিত বেগ, এটাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে লিখলাম, তাই না? জানি না এটা আপাতত, তো এটা আমরা বের করব। তো বের করার প্রসেস কি, আমরা লিখবো যে ভরবেগের নিত্যতা অনুসারে, বলো তো আমরা কি লিখতে পারি ভরবেগের নিত্যতা অনুসারে? আমরা লিখতে পারি যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ। তো সংঘর্ষের পূর্বে আমার কে কে ছিল, আলাদা ছিল বস্তুটা, তাই না? ছিল ট্রাকের বেগ কত, e1, তাহলে m1 e1, এই হলো পূর্বে ট্রাকের ভরবেগ। এরপর ছিল হচ্ছে পিকআপের তো বেগ ছিল না, আসলে ওর ভরবেগও নাই, বাট তাও আমরা একটু অফিশিয়ালি লিখবো যে m2 u2, আর তো নাই, তাই না? সংঘর্ষের পূর্বে এই হচ্ছে আমাদের দুটো আলাদা আলাদা ভরবেগ। সংঘর্ষের পরে দুটো মিলিত হয়ে গেলে একটা বস্তু হয়ে যাবে। তো ভর কত হয়ে যাবে, ওদের যোগফল, তাই না? ভর কত হয়ে যাবে, ওদের যোগফল। আর ও এখন মিলিত বস্তুটা ভি বেগে যাচ্ছে। তো এখন খালি ডাটা বসে দাও, এটা তোমার অ্যান্সার। তো এই মনের মান কত, 8000। এটা কত, 35 মনে হয়, তাই না? 35 ইজো ছিল, হ্যাঁ 35। এটা কত, 950, আর এটা 0, তার মানে এমনিতেই বাদ। আর এটা কত, m1 এর মান হচ্ছে 8000, আর এটা কত, 950, আর এই হলো ভি। তো কত আসে বলো, 8000 আর 35 গুণ করে দেখো, 8000 × 35, এটা আসবে হচ্ছে 28
0,0,0,0 এটা বাদ, আর এখানে কত আসবে 8,950, তাই না? 8,950 ভি। তো শুধু ভি কত আসবে? শুধু ভি আসবে 28,1,2,3,4 ডিভাইডেড বাই 8,950। বলো কত আসে, এটা ভাগ দিয়ে দেখো। 28,1,2,3,4 ভাগ 8,950, এটা আসবে হচ্ছে 31.28 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তাদের মিলিত বেগ, বুঝে গেছে? এটাই হচ্ছে কি তাদের মিলিত বেগ। ওকে, পরেরটা দেখো, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ। মনে আছে আজকে শিখেছিলাম স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হয়? দেখো আজকে কিন্তু আমি সব খালি ভরবেগের নিত্যতা দিয়েই করলাম। তোমাদের যদিও বইয়ে শক্তি নিত্যতা আছে, বা শক্তি নিত্যতা দিয়ে ম্যাথ কিন্তু আমি এতক্ষণ করাই নাই, সবই ছিল ভরবেগের দিয়ে। শক্তির নিত্যতাতে তোমাদের শিখেছিলাম যে সংঘর্ষের পূর্বে মোট শক্তি আর সংঘর্ষের পরে যে মোট শক্তি, বেসিক্যালি কি গতিশক্তিটা যদি সেম থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে তোমাদের যদি যাচ করতে বলে যে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা, তাহলে কি করতে হবে? তোমার করতে হবে সংঘর্ষের পূর্বের মোট শক্তি আর পরের মোট শক্তিটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা বের করি। 2 নাম্বার, তো লেখো যে ট্রাকের, এখানে প্রথম বস্তুটা আসলে আমাদের ট্রাক, তাই না? ট্রাকের ভর, যেটাকে লিখলাম আমরা m1, এটা হচ্ছে আমাদের 8,000 কেজি। আচ্ছা, ভালো কথা। এরপরে হচ্ছে আমাদের এই ট্রাকের সংঘর্ষের পূর্বে বেগ, যেটাকে আমরা e1 লিখে আসতেছিলাম, সেটা হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। 35 মিটার পার সেকেন্ড। এখন আমরা আরেকটা ডাটাও কিন্তু জানি, যদি এটা পরে লিখবো, তার আগে হচ্ছে আমরা পিকআপেরটা লিখে রাখি, যে পিকআপের ভর m2 950 কেজি ছিল মনে হয়, তাই না? মনে তো থাকে না ইদানিং। হ্যাঁ, 950 কেজি। আর পিকআপের সংঘর্ষের পূর্বে বেগ u2, তাই না? এটা ও ছিল স্থির অবস্থায় ছিল, এজন্য 0 মিটার পার সেকেন্ড। তো আমি কিন্তু এখান থেকে শক্তি বের করতে পারবো, তাই না? শক্তি বের করার জন্য জাস্ট কি লাগে, আমার হাফ লাগবে যে বস্তু আলোচনা করতেছি তার ভর আর তার বেগটা। তো আমরা যে প্রথম বস্তুর শক্তি বের করতে পারবো, দ্বিতীয় বস্তুর শক্তি বের করতে পারবো, এগুলো সবই সংঘর্ষের আগে। সংঘর্ষের পরে আমরা কিন্তু এখন কিন্তু মিলিত বেগ জানি। দেখো আমরা কিন্তু এই যে 1 নাম্বার থেকে মিলিত বেগ বের করে রাখছি, মিলিত বেগ, তাই না? মিলিত বেগ এটা কত? এটা হচ্ছে আমাদের কত আসলো জানি, 31.28 মিটার পার সেকেন্ড। 31.28 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা কি করব জানো? স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা তো এটা মানে জাজ করে অ্যান্সার দেব। এটা কখন হবে? তখনই হবে যখন সংঘর্ষের পূর্বে মোট শক্তি সংঘর্ষের পরে মোট শক্তি সমান হবে। তো আমরা আগেই ডিক্লেয়ার করব না যে হ্যাঁ দুটোই তো সেম। ভরবেগের নিত্যতার অঙ্ক কিন্তু আমরা আগেই ডিক্লেয়ার দিয়ে দিতাম, মানে আগেই ঘোষণা দিতাম যে হ্যাঁ আমরা তো জানি দুটো সেম আসবে, তাই না? আমরা সেম ধরে আমরা একটা ডাটা বের করতাম। বাট এবার তোমাদের প্রসেসটা কি? এবার তোমাদের প্রসেস হচ্ছে যে না, এটা স্থিতিস্থাপক কিনা, অর্থাৎ পূর্বের শক্তি আর পরের শক্তি সেম আসে কিনা এটা তোমাকে আগে যাচ করতে হবে। তো তুমি আগেই লিখতে পারবে না যে দুটো ইকুয়াল, তো তুমি কি লিখবা যে সংঘর্ষের পূর্বের মোট শক্তি। চলো আমরা এখন আগে এটা বের করব, এটা ইকুয়ালস টু কত আসে চলো দেখি। তো সংঘর্ষের পূর্বে তাহলে এটা m1 ভরের বস্তুর জন্য কি হবে, হাফ m1 e1 স্কয়ার, আরটা আছে পিকআপ ভর, তাই না? পিকআপ ভ্যান, তাহলে তারটা আসবে হাফ m2 u2 স্কয়ার। তো এখন হাফ এর মান বসাই দাও, হাফ এটা m1 এর মান কত দেখো তো 8000, আর e1 এর মান কত 35, তাহলে 35 এর স্কয়ার প্লাস এখন দেখো তো m2 কত 950, বাট বসাবো না, u2 এর মান কত, u2 এর মান তো 0, তো তুমি গুণ করলে এটা 0 চলে আসবে। তাহলে ওভারঅল এটা কত আসে, এটা একটু ক্যালকুলেটরে সলভ করে নিবা, তাই না? ওভারঅল কত আসে, তাহলে এই হচ্ছে আমাদের হাফ 0.5 ইনটু 8000 আর হচ্ছে কত 35 এর স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা আসবে হচ্ছে আমাদের কত 4,90,000 নাকি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 49 লাখ, তাই না? 49 5টা শূন্য,
1 2 3 4 5 এত জুল, ঠিক আছে? 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের মেন টাস্ক হবে যে সংঘর্ষের পরের মোট শক্তিটা বের করা। সংঘর্ষের পরের মোট শক্তি। সংঘর্ষের পরে তো এখন বস্তু হয়ে গেছে একটাই। তুমি এভাবে চিন্তা করতে পারো যে না, ধরি আলাদা আলাদাই বস্তু, তাহলে হাফ m1, বাট ভি মিলিত বেগটা ইউজ করতে হবে, তাই না? কারণ দুইটা যেহেতু একসাথে লেগে যাচ্ছে, ওরও বেগ যা ওরও বেগ তা, তো তুমি v1 ভি স্কয়ার ইউজ করতে পারো, দেন হাফ m2 ভি স্কয়ার এভাবে ইউজ করতে পারো। তাহলে তুমি এখান থেকে হাফ আর ভি স্কয়ার কমন নিলে এভাবে লিখতে পারো m1 প্লাস m2, একই জিনিসই আসবে। বাট এভাবে চিন্তা করতে পারো সংঘর্ষের পরে তো দুইটা মিলে একটা বস্তু হয়ে গেছে, তাই না? ওই বস্তুটার ভর কত? ওই বস্তুটার ভর হচ্ছে যে m1 প্লাস m2। তো আমরা শক্তি কিভাবে বের করি? ভরের সাথে তার আগে একটা হাফ দিবা আর তার বেগের স্কয়ার, এটা ঘুরে ফিরে আসলে একই জিনিসই, ঠিক আছে? যে যেভাবে চিন্তা করো সমস্যা নেই। তো এখানে এখন জাস্ট তুমি কি করো, ডাটা বসাই দাও। এই হলো হাফ, m1 এর মান হচ্ছে 8000 ছিল, m2 এর মান কত ছিল? 950 ছিল। আর আমরা মিলিত বেগ কিন্তু বের করে রাখছি 1 নং থেকে। মিলিত বেগ আসছে 31.28, 31.28, এই হলো হোল স্কয়ার, ঠিক আছে? এখানে কি একক লিখছিলাম? এই যে শক্তির একক জুল, তোমরা হয়তো এখনো চ্যাপ্টার যেহেতু পড়ো নাই, বাট শক্তির একক কি হবে? জুল হবে। বাট যারা এখন বর্তমানে ক্লাস 10, আগে ক্লাস 9 পড়ে আসছো তারা জানো, বাট নতুন ক্লাস 9 এ যারা আছো তারা কিন্তু হয়তোবা নাও জানতে পারো, বাট এটা জানে শক্তির একক জুল, ঠিক আছে? তো এটা ক্যালকুলেট করো কত আসে, দেখো ক্যালকুলেট করো কত আসে। তাহলে হাফ এরপর কত? 8000 প্লাস 950, 950 এর সাথে গুণ হবে কি 31.28 স্কয়ার, যা আসে পুরাটা 4378511, 4378511, 4378511.84 এত জুল। দেখো তো মিলছে আমাদের, দেখো তো মিলছে কিনা। সংঘর্ষের পূর্বে হচ্ছে এটা যদি বলি 49 লাখ, আর এখন কত আসছে? এটা আসছে 43 লাখ, মানে এখনো 6 লাখের মতন বা 6 লাখের একটু কম বেশি হিউজ ডিফারেন্স। দুটো মিলছে না। এখন কি লিখবা? যে যেহেতু সংঘর্ষের পূর্বের মোট শক্তি এবং পরের মোট শক্তি সংরক্ষিত থাকে না। সেম তো আসেনি, তাই না? সংরক্ষিত থাকে না, তাই সংঘর্ষটি এটা স্থিতিস্থাপক না। তাহলে আমরা কি বলি? অস্থিতিস্থাপক। তাই সংঘর্ষটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝতে পারছো? তোমাদের কিন্তু দেখবা সৃজনশীল প্রশ্ন আছে, প্রচুর বোর্ড প্রশ্ন এই কনসেপ্টের উপর বেস করে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এই 1 2 টোটালি 1 নাম্বারটা তো সহজ ছিল মিলিত বেগ, বাট হচ্ছে মিলিত বেগের কনসেপ্টটা কিন্তু আমার পরবর্তীতেও লাগছে যে সংরক্ষিত নাকি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। তো আশা করি আজকের পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আমরা কিন্তু সামনের ক্লাস পর্যন্ত কিন্তু আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, সিকিউ বা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমরা সামনের ক্লাসগুলোতে সলভ করব। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।